নিশ্চিত বুঝতে পারলাম এ সবই আমার ঘুমহীন উত্তেজিত মস্তিষ্কের কল্পনা, কিন্তু তবুও শরীর ছমছম করতে লাগল। জোর করে বলে উঠলাম, কে ওখানে? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল, আর একটা উত্তর শুনতে পেলাম। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। অডিও বুক বাই শাকেলে। আজ আপনি শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক রহস্যময় গল্প, কঙ্কাল। আর প্রিয় শ্রোতারা, যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আর দেরি কেন? চলুন শোনা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, কঙ্কাল। আমরা 3 ছোটবেলার বন্ধু যে ঘরে শুতাম, তার পাশের ঘরের দেওয়ালে একটা আস্ত মানুষের কঙ্কাল ঝোলানো থাকত। রাতে বাতাস বইলেই তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত, আর দিনের বেলা আমাদেরই সেই হাড়গুলো নাড়াচাড়া করতে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ পড়তাম, আর ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে হাড়গোড় চেনার বিদ্যা, অ্যানাটমি। আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদের খুব দ্রুত সব বিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে, যারা আমাদের চেনেন তাদের কাছে তা বলা বাহুল্য, আর যারা চেনেন না তাদের কাছে গোপন রাখাই ভালো। তারপর অনেক সময় পার হয়ে গেছে। এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে হাড়গোড়ের বিদ্যা কোথায় হারিয়ে গেছে তা খুঁজেও পাওয়া যায় না। অল্প কিছুদিন আগে এক রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না থাকায় আমাকে সেই ঘরেই শুতে হয়। অভ্যেস নেই বলে ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবগুলো বেজে গেল। এমন সময় ঘরের কোণে যে তেলের প্রদীপটা জ্বলছিল, সেটা প্রায় 5 মিনিট ধরে দপদপ করে একসময় পুরোপুরি নিভে গেল। এর আগেই আমাদের বাড়িতে 2-একটা দুর্ঘটনা ঘটেছিল, তাই এই আলো নেভা দেখে সহজেই মৃত্যুর কথা মনে পড়ল। মনে হলো এই যে মাঝরাতে একটা আগুনের শিখা চির অন্ধকারে মিশে গেল, প্রকৃতির কাছে এটাও যেমন, মানুষের ছোট ছোট প্রাণগুলো ঠিক তেমনি হঠাৎ নিভে গিয়ে হারিয়ে যায়। ক্রমান্বয়ে সেই কঙ্কালের কথা মনে পড়ল। তার বেঁচে থাকার সময়ের কথা কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটা জীবিত সত্তা অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কিছু একটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না, আর খুব দ্রুত বেগে ঘরটা প্রদক্ষিণ করছে। নিশ্চিত বুঝতে পারলাম এ সবই আমার ঘুমহীন উত্তেজিত মস্তিষ্কের কল্পনা, কিন্তু তবুও শরীর ছমছম করতে লাগল। জোর করে বলে উঠলাম, কে ওখানে? পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল, আর একটা উত্তর শুনতে পেলাম। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম, নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় পাওয়া ঠিক নয়। বালিশটা শক্ত করে জাপটে ধরে খুব চেনা মানুষের মতো সহজ সুরে বললাম, এই মাঝরাতে বেশ কাজ বের করেছ তো, তা সেই কঙ্কালে এখন তোমার আর কি দরকার? অন্ধকারে মশারির একদম কাছ থেকে উত্তর এলো, কি বলছেন? আমার বুকের হাড় যে তার মধ্যেই ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারপাশে ফুটে উঠেছিল, একবার দেখতে ইচ্ছে করে না? আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ কথাটা ঠিকই, তা তুমি খোঁজ করো কে যাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। সে বলল, তুমি একা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই ৩৫টা বছর
আমি কেবল শ্মশানের বাতাসে হুঁ হুঁ শব্দ করে ঘুরে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। টের পেলাম আমার মশারির কাছে কেউ বসল। নিরুপায় হয়ে আমি বেশ উৎসাহের সঙ্গে বললাম, সেই ভালো, যাতে মনটা ভালো হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তবে মনের হয় আমার জীবনের গল্পই বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। সে বলতে শুরু করল, যখন মানুষ ছিলাম আর ছোট ছিলাম, তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শিতে ধরলে তার যেমন মনে হয়, আমারও তেমনই মনে হতো। কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার শীতল গভীর জন্মস্থান থেকে টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে নিস্তার নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো। আমার আত্মীয় স্বজনরা আমার জন্য অনেক কান্নাকাটি করলেন। আমার শ্বশুর অনেক লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বিষকন্যা বলে এই মেয়েটি তাই। সে কথা আমার পরিষ্কার মনে আছে। শুনছ, কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের শুরুটা বেশ মজার। সে বলল, তবে শোনো, আনন্দ নিয়ে বাপের বাড়ি ফিরে এলাম। ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে অনেক কিছু লুকোনোর চেষ্টা করত, কিন্তু আমি নিজে ভালো করেই জানতাম আমার মতো রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? আমি বললাম, খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখনি? কেন? আমার সে কঙ্কাল। আমি আর কি করছি? তোমার কাছে কিভাবে প্রমাণ করব যে সেই 2টো শূন্য চোখের গর্তের মধ্যে বড় বড় টানা কালো চোখ ছিল, আর লাল ঠোঁটের ওপর যে মিষ্টি হাসিটা মাখানো ছিল? এখনকার দাঁত বের করা বিভৎস হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। সেই কয়েকটা শুকনো হাড়ের ওপর এত লাবণ্য, এত কোমলতা আর যৌবনের পূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল যে তোমাকে তা বলতে গেলে হাসিও পাই, আবার রাগও হয়। আমার সেই শরীর থেকে যে অ্যানাটমি শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার এক বন্ধুকে আমাকে কনক চাপা বলেছিলেন। এর মানে হল পৃথিবীর অন্য সব মানুষ ছিল ব্যবচ্ছেদের শরীরতত্ত্বের উদাহরণ, আর আমি ছিলাম সৌন্দর্যের এক ফুল। কনক চাপার মধ্যে কি কোনো কঙ্কাল থাকে? আমি যখন হাঁটতাম তখন নিজেই বুঝতে পারতাম একখণ্ড হিরে নাড়ালে তার চারপাশ থেকে যেমন আলো ঠিকরে পড়ে, আমার দেহের প্রতিটি নড়াচড়ায় তেমনি সৌন্দর্যের ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত 2টো দেখতাম, যা পৃথিবীর সমস্ত উদ্ধত পুরুষালী অহংকারকে বশ করে ধরে রাখতে পারে। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে নিজের বিজয়রথ চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তার হাত 2টোও বোধহয় এই রকমই ছিল, সুন্দর গড়ন আর লালচে হাতের তালু। কিন্তু আমার সেই নির্লজ্জ, আবরণহীন, চিরকালের বুড়ো কঙ্কালটা, তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় ছিলাম, উত্তর দেবা ক্ষমতা ছিল না। এই জন্য পৃথিবীর সবার চেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের ফুটন্ত যৌবনের রূপটা একবার তোমার সামনে দাঁড় করাই, আর অনেক দিনের মতো তোমার ঘুম কেড়ে নিই, তোমার হাড়গোড়ের বিদ্যাকে ভয় পাইয়ে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার যদি শরীর থাকত তবে শরীর ছুঁয়ে বলতাম যে সেই বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই, আর তোমার সেই ভুবন ভোলানো রূপ রাতের এই অন্ধকারে আমার চোখের সামনে পরিষ্কার ফুটে উঠেছে। আর বেশি বলতে হবে না। সে বলল, আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। অন্দরমহলে আমি একাই থাকতাম। বাগানের গাছতলায় একা বসে ভাবতাম, সারা পৃথিবী বুঝি আমাকেই ভালোবাসছে।
সব তারা আমাকে দেখছে, বাতাস ছলনা করে বারবার দীর্ঘশ্বাস ফেলে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে। আর যে ঘাসের ওপর পা ছড়িয়ে বসে আছি তার যদি চেতনা থাকত তবে সে বারবার জ্ঞান হারাত। পৃথিবীর সব যুবক ওই ঘাসের মতো দল বেঁধে চুপচাপ আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে, এমনটা আমি কল্পনা করতাম। হৃদয়ে অকারণে একটা অদ্ভুত বেদনা অনুভব করতাম। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে এলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা খুব অদ্ভুত মানুষ ছিলেন, পৃথিবীটাকে ঠিকমতো চোখ মেলে দেখতেন না। সংসারটা যেন তার কাছে যথেষ্ট ফাঁকা নয়, তাই তিনি একেবারে কিনারে গিয়ে আশ্রয় নিয়েছেন। তার বন্ধুদের মধ্যে একমাত্র শশীশেখরই ছিল, তাই বাইরের যুবকদের মধ্যে আমি কেবল এই শশীশেখরকেই সব সময় দেখতাম। যখন আমি সন্ধ্যায় বাগানে রানীর মতো বসতাম তখন পৃথিবীর সব পুরুষ যেন শশীশেখরের রূপ ধরে আমার পায়ের কাছে আসত। শুনছ, কি মনে হচ্ছে তোমার? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো। কথাটা বলেই বুঝতে পারলাম আমি আর পুরোপুরি নিরপেক্ষ শ্রোতা নই। গল্পটা ধীরে ধীরে আমাকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। সে যেন আমার কথায় একটু হেসে নিল, কিন্তু সেই হাসিতে আনন্দের চেয়ে পুরনো অভিমানেরই ভার বেশি। তারপর খুব ধীরে বলতে শুরু করল, আগে সবটা শোনো। একদিন বৃষ্টির দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেটাই আমাদের প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম যাতে সন্ধ্যের লাল আলোয় আমার অসুস্থ মুখের ফ্যাকাশে ভাবটা ঠিক করে ধরা না পড়ে। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, টুপটাপ শব্দে ঘর ভরে যাচ্ছিল, আর সেই ভেজা আলো জানলার কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার দিকে তাকালেন, ঠিক সেই মুহূর্তে আমি অদ্ভুত একটা কাজ করলাম। আমি মনে মনে নিজেই ডাক্তার হয়ে গেলাম, আর নিজের মুখের দিকে তাকালাম, যেন আমি নিজেই আমার রোগী। সেই সন্ধ্যের আলোয় বালিশের উপর আমার মুখটা ছিল একটা ক্লান্ত ফুলের মতো, দিনভর রোদে ঝলসে গিয়ে সন্ধ্যায় নুয়ে পড়া ফুল। অবিনস্ত চুল কপাল ছুঁয়ে নেমে এসেছিল, আর লজ্জায় নিচু করা বড় বড় চোখের ছায়া গালে এসে পড়েছিল। ডাক্তার খুব শান্ত গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভেতর থেকে আমার ক্লান্ত কিন্তু সুন্দর হাতখানি বের করে দিলাম। হাতটা বের করেই নিজের মনে একবার তাকালাম। ভাবলাম নীল কাচের চুড়ি পরা থাকলে হয়তো আরও ভালো মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখার সময় ডাক্তারের এমন দ্বিধা আমি আগে কখনো দেখিনি। তার আঙুলগুলো অদ্ভুতভাবে কাঁপছিল, নাড়ি ধরাটা যেন খুবই অসংলগ্ন হয়ে উঠছিল। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন, সেটা আমি টের পেলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আমি তার মনের ভেতরের অস্থিরতাও কিছুটা বুঝে ফেললাম। হাতের স্পর্শে শুধু শরীরের তাপ নয়, মানুষের ভেতরের গোপন আলো অন্ধকারও ধরা পড়ে। এটা কি বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের তো কিছু নেই। মানুষের নাড়ি সবসময় একরকম চলে না। পরে আরও কয়েকবার অসুস্থ হওয়ার আর সেরে ওঠার পর দেখলাম আমার সন্ধ্যার সেই মনে মনে সাজানো সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ কমে গিয়ে মাত্র একজনে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একজন ডাক্তার আর একজন রোগী বাকি থাকল। আমি গোপনে সন্ধ্যায় একটা বাসন্তী রঙের শাড়ি পরতাম, ভালো করে চুল বেঁধে মাথায় বেলফুলের মালা জড়াতাম, আর আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে কি আর তৃপ্তি হয় না? আসলে হয় না, কারণ আমি তো নিজেকে দেখতাম না। আমি তখন একা বসে দুজন হতাম। আমি নিজেই ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম আর ভালোবাসতাম।
অথচ মনের ভেতর একটা দীর্ঘশ্বাস সন্ধ্যার বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একা ছিলাম না। যখন হাঁটতাম নিচের দিকে তাকিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো কেমন করে মাটিতে পড়ছে, আর ভাবতাম এই হাঁটা আমাদের নতুন পাশ করা ডাক্তারের কেমন লাগবে। দুপুরে জানলার বাইরে রোদের তাপে সব ঝিঁঝি করত, কোথাও শব্দ নেই, মাঝে মাঝে একটা চিল অনেক উঁচুতে ডেকে উঠত। আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা ডাকত, চাই খেলনা চাই, চুড়ি চাই। আমি একটা পরিষ্কার চাদর বিছিয়ে নিজে বিছানা করে শুতাম। একটা হাত বিছানার উপর আলগা করে ফেলে রেখে ভাবতাম এই হাতটা যেন কেউ দেখতে পেল, কেউ যেন 2 হাত দিয়ে তুলে নিল, কেউ যেন এর হাতের তালুতে চুমু খেয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো গল্পটা যদি এখানেই শেষ হয় তবে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে ঠিকই, কিন্তু বাকিটা নিজে মনে মনে কল্পনা করে রাতটুকু পার করে দেওয়া যাবে। কিন্তু তাহলে গল্পটা তো খুব গম্ভীর হয়ে যায়। এর ভেতরের উপহাসটা কোথায়? এর কঙ্কালটা সব কটা দাঁত বের করে দেখা দেবে কখন? তারপরে শোনো, একটু পসার জমতেই ডাক্তার আমাদের বাড়ির নিচে তার চেম্বার খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে এসব জিজ্ঞাসা করতাম। ডাক্তারি কথায় ডাক্তারের মুখ খুলে যেত। শুনতে শুনতে মৃত্যু যেন খুব চেনা কোনো আত্মীয়ের মতো হয়ে গেল। ভালোবাসা আর মরণ, কেবল এই দুটোকেই পৃথিবী জুড়ে দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আমি নিচু গলায় বললাম, রাতও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু খুব অন্যমনস্ক আর আমার সামনে খুব লজ্জিত। একদিন দেখলাম তিনি বেশ সাজগোজ করে দাদার জুড়ি গাড়িটা চেয়ে নিলেন, রাতে কোথাও যাবেন। আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, ডাক্তারবাবু আজ গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? দাদা সংক্ষেপে বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি একটু বুঝিয়ে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। ধীরে ধীরে শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই খবর লুকিয়ে আমাকে অপমান করার মানে কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন করলে আমি বুক ফেটে মরে যাব? পুরুষদের বিশ্বাস নেই। পৃথিবীতে আমি মাত্র একজন পুরুষই দেখেছি, আর এক মুহূর্তেই সব বুঝে গেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে ফিরলে আমি খুব হেসে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার হাসি দেখে ডাক্তার শুধু লজ্জিত হলেন না, ভীষণ বিমর্ষ হয়ে পড়লেন। জিজ্ঞেস করলাম, কি বাজে বাদ্যি কিছু নেই যে? শুনে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিয়ে করাটা কি এতই আনন্দের? শুনে আমি হাসিতে অস্থির হয়ে গেলাম। বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে ব্যস্ত করে তুললাম। দাদা তক্ষুনি উৎসবের আয়োজন শুরু করে দিলেন। আমি কেবলই গল্প করতে লাগলাম যে বউ ঘরে এলে কি করব, কি হবে। জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তারমশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের মন দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি আমার কথাগুলো ডাক্তারের বুকে তীরের মতো বিঁধছিল। অনেক রাতে লগ্ন। সন্ধ্যায় ডাক্তার ছাদের ওপর বসে দাদার সঙ্গে 2-1 পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেস ছিল। আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে গিয়ে বললাম, ডাক্তারমশাই, ভুলে গেলেন নাকি? যাওয়ার সময় হয়ে গেছে তো। এখানে একটা ছোট্ট কথা বলা দরকার। এর মধ্যেই আমি গোপনে ডাক্তারের চেম্বারে গিয়ে কিছুটা বিষের গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সুযোগ বুঝে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা তো তার কাছেই শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটা শেষ করে খুব করুণভাবে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগল। আমি একটা বারাণসী শাড়ি পরলাম, সব গয়না পরলাম, সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম।
আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। কি সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, দক্ষিণা বাতাস বইছে, জুঁই আর বেল ফুলের গন্ধে বাগান ভরে গেছে। বাঁশির শব্দ যখন দূরে চলে গেল, জ্যোৎস্না যখন ঝাপসা হয়ে এলো, এই গাছপালা আর আকাশ যখন আমার চারপাশ থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগল, তখন আমি চোখ বন্ধ করে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে আমাকে দেখবে তখন এই হাসিটা যেন আমার ঠোঁটের কোণে লেগে থাকে। ইচ্ছে ছিল আমার সেই অন্তহীন বাসর ঘরে যখন ঢুকব, এই হাসিটা যেন সাথে করে নিয়ে যেতে পারি। কোথায় বাসর ঘর? আমার সেই বিয়ের সাজ কোথায়? হঠাৎ নিজের ভেতরে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে 3টে বালক অ্যানাটমি শিখছে। আমার বুকের যেখানে সুখ দুঃখের অনুভূতি ছিল, যেখানে যৌবনের পাপড়ি প্রতিদিন ফুটত, সেখানে লাঠি দিয়ে খোঁচা মেরে মাস্টারমশাই হাড়ের নাম শেখাচ্ছেন। আর সেই যে শেষ হাসিটুকু আমি ঠোঁটে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন কি তোমরা দেখতে পেয়েছিলে? গল্প শেষ করে সে জিজ্ঞেস করল, গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি বেশ প্রফুল্লকর। এমন সময়ে প্রথম কাক ডাকল। আমি জিজ্ঞেস করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের ভেতর ভোরের আলো প্রবেশ করল।